আমি কয়েকদিন থেকেই খেয়াল করছি আমার দুলাভাই মাঝরাতে আমার ঘরে আসে, আমার বিছানার আশেপাশে এসে ঘুরে আবার চলে যায়। ব্যাপারটা আপাকে এখনো বলিনি, কারণ উনি কি কারণে আমার ঘরে আসে সেটা না জেনে তো আর আপাকে বলা যায় না। আজকে রাতে আমি বিষয়টা ভালোভাবে বুঝে দেখবো, এই চিন্তা নিয়ে তাড়াতাড়ি খেয়ে আমি ঘুমাতে গেলাম। আপা যদিও আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কেন তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি, তখন তাকে আমি বলেছিলাম আমার খুব মাথা ব্যথা করতেছে, আমি মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। তখন দেখি দুলাভাই আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আমি তাকে কিছু না বলে রুমে চলে গেলাম। বিষয়টা কেমন যেন অস্বস্তিকর লাগছিল আমার কাছে। ব্যাপারটা আগে ভালো করে বুঝি, তারপর আপাকে জানাবো। রুমে গিয়ে আমি ঘরের লাইটটা বন্ধ করে দিলাম, এরপর টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। ঘুম তো আর আসবে না, শুধু শুধু আমার নাটক করে থাকতে হবে। কিছুক্ষণ পর আপা আসলো আমার ঘরে, এসে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, কিরে মাথা ব্যথা কমছে? আমি তখন বলছি না, তুই হাত দেওয়াতে আরো বেশি হয়েছে। আপা আমার মাথায় আলতো করে একটা টোকা দিয়ে বলল, যা মিসকা শয়তান। আপা যখন আমাকে এইভাবে আদর করে তখন ওর চেহারাটা খুব মায়ের মতো মনে হয়। আমি আপাকে জিজ্ঞাসা করলাম, আপা তুই মনে হয় আমাকে খুব ভালোবাসিস তাই না? তখন আপা হাসতে হাসতে বলল, যা, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মেয়েকে আবার কেউ কি ভালোবাসে নাকি? তখন আপা আমার গায়ে চাদর গুলা মুড়িয়ে দিয়ে টেবিল ল্যাম্পটা বন্ধ করে দিয়ে চলে গেল। আমিও ঘুমের ভান করে শুয়ে থাকলাম। সব ঘরে লাইট বন্ধ হয়ে গেছে, আপারাও মনে হয় ঘুমিয়ে পড়ছে। আমার এদিকে একটু একটু ভয় করতেছে, আবার বিরক্তও লাগতেছে। এরকম করতে করতে রাত প্রায় 1টা বেজে গেল। ঘড়ির কাঁটা টিকটিক করে চলতেই আছে, রাতও গভীর হতে যাচ্ছে। ঠিক এই সময় আমার ঘরে দুলাভাইয়ের উপস্থিতি টের পেলাম। উনিও যদিও এসেছেন নিঃশব্দ করে। আমি আর কি করার, ঘুমানোর ভান করে একদম বিছানায় পড়ে রইলাম। এরপর আস্তে আস্তে দুলাভাই আমার পাশে বসে আমার নাকের কাছে হাত নিয়ে আসলো, দেখতেছিল যে আমি ঘুমাচ্ছি কিনা। আমি তো তখন ঘুমের ভান করেই আছি। এরপর দুলাভাইকে দেখলাম, তার একটা হাত আমার ঘাড় বরাবর দিল। জি, দুলাভাই আমার সাথে কেন এমনটা করতেছে? আমার সারা গায়ে কাটা দিয়ে উঠলো, ভয়ে আমার গাটাও শিউরে উঠলো। এর মধ্যে আমি একটু আড়মোড় ভাব করে উঠলাম। দুলাভাই সাথে সাথে ছিটকে গেল আমার ওখান থেকে। ঘুম ঘুম গলায় বললাম, উফ, খুব পানি পিপাসা পেয়েছে, আমি একটু পানি খাবো। তখন দেখি দুলাভাই রুম থেকে চলে গেল। আমিও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ডাইনিং এ গেলাম, গিয়ে সেখানে লাইটটা দিলাম। লাইট জ্বালাতে দেখি উনি ডাইনিং এ বসে পানি নিচ্ছে। উনাকে দেখে তো আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু এখন উনাকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। ঘুমানোর ভান করে ডলতে ডলতে বললাম, দুলাভাই আপনি এত রাতে এখানে? তখন উনি বললেন, তোমার আপা ঘরে পানি নিতে ভুলে গেছে, তাই আমি এখানে পানি খেতে আসছি। আমি তো বললাম মনে মনে যে সি কি মিথ্যু। এরপর আমি আমার রুমে চলে গেলাম। মনে মনে লজ্জায় আমার নিজের মাথা নিচু হয়ে যাচ্ছিল। আর ভাবলাম দুলাভাই খুব একদমই ভালো মানুষ না, উনি জঘন্য মানুষ। আপার জন্য তো আমার খুব কান্না পাচ্ছিল। সারা রাত ঘুমাতে পারিনি, তড়িঘড়ি করে রাতটা কেটে গেল। ভেবেছিলাম সকালবেলা দুলাভাই যখন অফিসে চলে যাবে তখন সব আপাকে খুলে বলবো। সকাল 7টা বাজতে আমি রান্নাঘরে আপার কাছে চলে গেলাম। আপা আমাকে দেখে বলতেছে, কিরে মাথা ব্যথা কমছে তোর? আর রাতে ঘুম কেমন হলো? রাতের কথা মনে হয়ে যতটা না খারাপ লাগলো, তার থেকে বেশি খারাপ লাগলো আপার ওই নিষ্পাপ মুখটা দেখে। আর আমি ভাবতে থাকি, আপার মতো একটা নিষ্পাপ মেয়ের কপালে এরকম একটা জঘন্য লোক জুটছে। এসব ভাবতে ভাবতে আমি মনের অজান্তে কেঁদে ফেলি। আপা তখন হাতের কাছ পেলে জড়িয়ে ধরলো আমাকে, ধরে বলতেছে, কি হলো মনে, কি হয়েছে তোর? আমাকে সব খুলে বল। আমি আপাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। আমি তো আপাকে সবকিছু বলতে চাই, কিন্তু কি করে বলি? তখন আপাকে বললাম, কি শোনা রে আপা, হঠাৎ করে মায়ের মুখটা মনে পড়ছে তাই। তখন আপা হাসতে হাসতে বলল যে আমি তো তোর আরেকটা মা, তাই না? এই কথা বলে তার বুকে আমাকে জড়িয়ে নিল। আমি এরপর আস্তে আস্তে শান্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর আপাকে আমি একটু শক্ত হয়ে বললাম যে আপা, তোর সাথে আমার কিছু কথা আছে। তখন আপা বলল, আচ্ছা ঠিক আছে, তোর দুলাভাই আগে অফিসে চলে যাক, তাহলে তারপর আমরা দুজন জমিয়ে আড্ডা দিব আর গল্প করব। আমি তখন ভ্রু কুঁচকে বললাম, দুলাভাই আজকে এখন অফিসে যায়নি? তখন আপা বলল, না, তোর দুলাভাইয়ের নাকি রাতের বেলা ভালো ঘুম হয়নি, যার কারণে আজকে একটু দেরিতে যাবে। ও গোসল করতেছে, গোসল করে আসলে পরে অফিসে চলে যাবে। কিন্তু আমি তো দুলাভাইয়ের সামনে একদমই পড়তে চাই না, এজন্য আপাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রুমে চলে যাই। তখন আপা বলল, আচ্ছা যাওয়ার সময় সোফার উপরে থেকে মোবাইলটা আমার রুমে একটু চার্জে দিয়ে যাস। যখন আমি মোবাইলটা আপার রুমে চার্জে দিতে গেলাম, তখন দেখি দুলাভাইয়ের ফোনে বারবার কল আসতেছে আর টেক্সট আসতেছে। আজকাল লোকটাকে আমার খুব সন্দেহ হয়। ফোনটা যখনই হাতে নিলাম, সাথে সাথে একটা টেক্সট এলো, আজকে এত দেরি করে আসছো কেন? তাড়াতাড়ি এসো না, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। এরপর আরেকটা এলো, গতকাল রাতে আমাকে ফোন দাওনি কেন জান? তারপর আরেকটা টেক্সট এলো, আজকে একটু বেশি সময় নিয়ে আসবা, আজকে একটু আমাকে বেশি সময় দিবা। যে নাম্বার থেকে বারবার কল আসতেছিল সেই নাম্বার থেকে মেসেজ গুলো এসেছিল। বুকের ভেতর আমার কেন জানি না ধক করে উঠলো এগুলা দেখে। দুলাভাইয়ের সাথে এই মেয়েটার কি সম্পর্ক, আর কেন এই মেয়েটা দুলাভাইকে বারবার মেসেজ করতেছে? এসব ভাবতে ভাবতে মনে হচ্ছিল আকাশটা আমার মাথায় ভেঙে পড়বে, এরকম চিন্তা হচ্ছিল। মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে। আর আপার কথা ভেবে কষ্ট লাগতেছে যে লোকটা কি অবলীলায় না আপাকে দিনের পর দিন ধোকা দিয়ে যাচ্ছে। এরপর নিজের রুমে চলে গেলাম, বালিশে মুখ গুজে অনেকক্ষণ কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না। এরপর আমার ঘুম ভাঙলো আপার ডাকে। তখন প্রায় দুপুর হয়ে গেছে, দুলাভাই অফিসে চলে গেছে। ঘুম থেকে ওঠার পর আমি গোসল খাওয়া দাওয়া শেষ করলাম, অনিচ্ছা থাকা সত্ত্বেও। আপা মনে হয় এতক্ষণে ভুলে গেছে যে সকালে আমি ওকে কিছু বলতে চাইছিলাম। এরপর আমি আমার সব কাজ শেষ করে আপার রুমে চলে গেলাম। আপা রুমে শুয়েছিল, আমাকে দেখে উঠে বসলো। এরপর আমি ওর সামনে গিয়ে বসলাম। কিভাবে শুরু করি এই চিন্তায় পরে হুট করে বলেই ফেললাম, যে আপা তোকে একটা কথা বলি। আপা বলল, বল। তখন আমি বললাম, দুলাভাই তোকে কেমন ভালোবাসে রে? তখন আপা বলতেছে, যেমন ইচ্ছা তেমন ভালোবাসুক। হঠাৎ এই প্রশ্ন করলি যে? তার
তারপর এত কিছু চিন্তা না করে আমি সরাসরি আপাকে বলেই ফেললাম, আপা আমার মনে হচ্ছে দুলাভাই তোকে ঠকাচ্ছে। আজ সকালে দুলাভাইয়ের ফোনে একটা নাম্বার থেকে অনেকগুলো প্রেমের টেক্সট এসেছে, একটা নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। আমি ঘুমের ঘরে একা থাকতে ভয় পাই বলে রুমের সিট কিনি লাগাই না। এই সুযোগে দুলাভাই কয়েকদিন আমার ঘরে আসছে, গতকালকেও এসেছিল। সবকিছু এক নিঃশ্বাসে বলে ফেললাম। আমার চোখ মুখ দিয়ে ক্ষোভ ঝরতেছে, সাথে চোখ দিয়ে কান্নার পানিও ঝরছে। আপার দিকে তাকাতে আমার খুব কষ্ট হচ্ছে, ভয়ও পাচ্ছি। খুব কষ্ট করে তারপর আপার দিকে তাকালাম, দেখলাম তার চোখ মুখ লাল হয়ে গেছে, সাথে পানি। আপার চোখের পলকও পড়তেছে না। আমি যখন তাকে আপা বলে ডাকতে গেলাম তখন সে আমাকে জোরে একটা চট দিল। আমি ছিটকে আপার থেকে দূরে সরে গেলাম। মুহূর্তে মনে হচ্ছিল আমার পৃথিবীটা যেন দুই খণ্ড হয়ে গেল। আপার চোখ মুখ দেখে মনে হচ্ছিল আগুন বের হচ্ছে। আমার নিজের জন্য যতটা না ভয় হচ্ছে তার থেকে বেশি ভয় হচ্ছে আপার এই রূপটা দেখে। ঢলে পড়ে যেতে লাগলাম। আমি মেঝেতে ধপ করে বসে পড়লাম। আপা রোবটের মতো একদম দাঁড়িয়ে আছে, ঘরে যেন আলো বাতাসের কোনো ছায়াও নেই। আমি আপার চোখ মুখের দিকে তাকিয়ে আছি, দম বন্ধ হয়ে আসতেছে আমার। কিছুক্ষণ আপা এইভাবেই থাকলো, আমিও সারাক্ষণ ওর দিকেই তাকিয়ে থাকলাম। আপাকে দেখে আমি কান্না থামাতে পারলাম না। মুখ চেপে ধরে আবার রুম থেকে বেরিয়ে যখন আমার রুমে যেতে লাগলাম তখনই দেখি আপা আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখ মুখে কান্না ঝরে পড়তেছে। আপা আমাকে তার বুকের ভেতর জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেছিল। আবার সে কি কান্না, এটা দেখে আমারও কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এরপর থেমে থেমে ডুকরে বলে উঠলো, জানোয়ারটা আমার বোনকেও ছাড়লো না। আমি তখন আপাকে বলে উঠলাম, আপা তুই সবকিছু জানতিস? আপা কান্না করতে করতে কথাই বলতে পারছে না। এরপর আমি ওকে আস্তে করে আমার রুমের বিছানায় বসালাম। ওর এই কষ্ট দেখে আমার নিজের খুব কষ্ট হচ্ছিল। আপাকে আমি একটু জোর কণ্ঠেই বললাম, তুই কি কি জানিস সব বল আপা। তখন আপা আমার দিকে তাকিয়ে অসহায়ের মতো বলল, জানিস মনির, ঠিক বিয়ের প্রথম রাত থেকেই আমি সবকিছু জানতাম। রাতে যখন ঘুমাতাম ওর মোবাইলে কল আসতো, মেসেজ আসতো একটা মেয়ের, বউ পেয়ে আমাকে ভুলে গেছো, তুমি কালই আমার সাথে দেখা করবা, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। এরপর যে কথাগুলো লেখা ছিল সেটা আমি তোকে আর বলতে পারবো না। এইটুকু বলে বিছানায় লুটিয়ে পড়লো আপা। আপার কি যে কষ্ট হচ্ছিল, ওকে দেখে মনে হচ্ছিল দুনিয়ার সবচেয়ে বড় কষ্টটাই ওর এখন হচ্ছে। এরপর আপাকে জড়িয়ে ধরে দুই বোন মিলে হাউমাউ করে কান্না করলাম। আমাদের মা যখন মারা গেছে তখন আমরা দুইজন এইভাবে কান্না করছিলাম, কিছুতেই আমাদের কান্না থামছে না। আপা এরপর হঠাৎ করে উঠে বসে পিঠের জামা তুলে আমাকে দেখালো, দেখিয়ে বলল, দেখ ও ওর প্রেমিকাকে ভালোবাসা বিলায় আর আমাকে এসে এসব কষ্ট দেয়। আপার পিঠে দাগগুলো দেখে আমার শরীরটা শিউরে উঠলো। আমি চিৎকার দিয়ে বললাম, আপা কিভাবে এগুলো সহ্য করো তুমি? আপার মতো একটা ভালো মানুষ কিভাবে এগুলো মেনে নেয়? একদিকে আকাশ ভাঙার কষ্ট আর এইদিকে আপার যন্ত্রণা। আপার এই কষ্ট দেখে আমার ক্ষোভ আরো বাড়তে লাগলো। আমি চিৎকার করে বললাম, আমি ওই জানোয়ারটাকে একদম শেষ করে দিব আপা। ঠিক ওই মুহূর্তে কয়েকবার কলিং বেল বেজে উঠলো। এখন আর কে আসবে ওই শয়তান লোকটা ছাড়া? কলিং বেলের শব্দ শুনে আপা আমাকে শান্ত হতে বললো। তড়িঘড়ি করে চোখ মুখ মুছে দরজা খুলতে গেল। দরজা খুলতে শব্দ পেলাম ওই অমানুষটা ঘরে ঢুকেছে, মানে আমার দুলাভাই। ভেতরে ঢুকে আপাকে দেখে বলতেছে, কি হয়েছে তোমার এরকম বেহাল অবস্থা কেন? এই কথা শুনে আমার কি যে হয়ে গেল। রাগ ক্ষোভ আমার মাথায় উঠে পড়েছে। পাগলের মতো ছটফট করতে করতে আমার ঘরের ইনস্ট্রুমেন্ট বক্স থেকে একটা ছুরি নিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি ঘরের পর্দা সরাতেই দেখি আপা হুড়মুড় করে আমার ঘরে ঢুকতেছে। আমরা কেউ কাউকে খেয়াল করিনি। আপার সাথে ধাক্কা লাগতে বেসামাল হয়ে ছুরিটা দিয়ে আপার হাত আমার হাত একটুখানি কেটে গেল। আপা যখন ব্যাপারটা বুঝতে পারলো আমাকে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে ঘরে সিটকিনি দিয়ে দিল। এদিকে যে দুজনের হাত কেটে গেছে সেই খেয়াল আমার নেই। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর রাগে ফুঁসছি। আপাকে বলতে লাগলাম, আপা এই আপা তুই আমাকে ছেড়ে দে, আজ আমি ওই অমানুষটাকে শেষ করেই ফেলবো। আপা আমাকে থামানোর চেষ্টা করছে। ধন্যবাদ সবাইকে। এই গল্পটির প্রথম পার্ট দেওয়া হলো, দ্বিতীয় পার্ট আগামীকাল পাবেন। একটা বড় গল্প আপলোড দিতে গেলে অনেক সময় লাগে আর ফেসবুক এটা নিতেও চায় না, যার কারণে গল্পগুলো পার্ট বাই পার্ট দেই। শেষ পর্ব কমেন্ট বক্সে থাকবে।